আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সহি সালামতে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো আছি। আমি মামনি, যশোর সদর থেকে বলছি। আপনারা দেখছেন মামনি ব্লগার। ঘুম থেকে উঠে গিয়েছি আর সকাল সকাল এই যে বেড বিছানাগুলো গুছিয়ে নিলাম। তো রুমগুলো সব গোছানো হয়ে গেলে একদম নিজের কাছে নিজেকে যে কি হালকা মনে হয় সেটা বলে বোঝানো যাবে না। যতক্ষণ পর্যন্ত রুমগুলো এলোমেলো হয়ে পড়ে থাকে ততক্ষণ পর্যন্ত মনে কোনো শান্তিও লাগে না, আর কাজেরও কোনো গোছানো পায় না। মানে কাজের একটা যে পরিপাটি একটা ভাব আছে না, ওইটা আসে না আর কি। তো এই জন্য আমি কিন্তু আজকে রুমটা গুছিয়ে নিয়েছি। আর একটু আপনাদের সাথে শেয়ার করতেছি আমার বেলকনির গাছগুলো। তো গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে আমি যে কিউট কিউট কিছু গাছ কিনেছি সেই গাছগুলো দিয়ে আমার বেলকনিটাকে সুন্দর করে গুছিয়েছি, সাজিয়েছি। শুধুই গাছের ডেকোরেশন, অন্য কিছু নয়। তো সেটাই আজকের ভিডিওতে একটু শেয়ার করার চেষ্টা করতেছি। আর এই গাছগুলো না আরও একটু ডেকোরেশন বাকি আছে, তো সেগুলো আমি ভাবছি আস্তে আস্তে একটু সময় নিয়ে করব। জাস্ট ওইগুলা একটা পাত্রে তো ছিল, সেখান থেকে অন্য পাত্রে একটু মাটি, সার, আরও যা যা লাগে এগুলো মিশিয়ে তারপর দিয়ে দিয়েছি। তবে একটু গ্যাদারিং হয়ে গেছে, তাই না? মানে গাছের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তো ভাবছি কিছু গাছ নিচে দিয়ে দিব। তো আবার এটাও ভাবছি যে নিচে দিলে কিন্তু একটা গাছও থাকবে না, কারণ আমার পুচকুটা যখনই সময় পাবে তখনই এসে ওই গাছগুলো সব ছিঁড়ে উঠিয়ে ফেলবে আর কি। যেহেতু ছোট ছোট গাছ, পাতাগুলো ধরে টান দিবে আর প্রত্যেকটা গাছ শেষ হয়ে যাবে। তো এই জন্য ভাবছি যে না, এখানে আসে, এখানে একটু থাকতে লাগুক, তারপর না হয় আস্তে আস্তে এগুলাকে আমি অন্য জায়গায় শিফট করব। কিছু গাছ ভেবেছি ছাদে নিয়ে যাব, যেমন এই গাছটা কিন্তু অনেকগুলা হয়েছে একসাথে একটা টবের মধ্যে। তো এখান থেকে কিছু উঠিয়ে আমি ভাবছি যে ছাদে দিয়ে দেব। তারপর ছাদে যে দেখি রোদে কেমন হয়, এখানে তো অত রোদ থাকে না, বেলকনিতে একটু ছায়া। তো এই ছায়াতে দেখব কেমন বাড়ে গাছ, আর রোদেও কেমন বাড়ে সেটাও দেখব। তারপর দেখব যে যেখানে বেশি বাড়তেছে গাছগুলো সেখানেই রাখার চেষ্টা করব। আর প্রত্যেকটা গাছই আমি কিছুটা ছাদে উঠাবো আর কি। তো গাছগুলো তো শেয়ার করলাম। তারপর কিন্তু প্রত্যেকটা রুম গুছিয়ে আমি নাস্তা বানাতে চলে এসেছি। আর বাচ্চারা কিন্তু কেউ উঠেছে কেউ ওঠেনি। আমি নাস্তা তৈরি করে তারপর ওদের জন্য খাবারটা রেডি করে রেখে আমার কাজ, আরও অনেক কাজ আছে, সেই কাজগুলো সারবো। তো আসলে সব কাজ তো সবসময় ক্যামেরাবন্দি করে করতে পারি না, কারণ ওই যে আমার পুচকুটা আছে না, আমার পুচকুটার জন্য না কোনো কাজ করে আমি শান্তি পাই না। ও সব সময় খালি আমার ফোনটা নেয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, আর ওর সামনে ফোনটাই বের করতে পারি না আমি। আমি গত কয়েকটা ভিডিওর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার পুচকুটার প্রচুর পরিমাণে ফোনের নেশা হয়ে গেছে। তো অনেক কষ্টে আমি ওকে ওখান থেকে সরিয়ে এনেছি। এখন ওর জন্য না ভিডিও বানাইতে পারতেছি না, খুব একটা সমস্যার মধ্যে আছি আমি। তো যাই হোক, রুটি তৈরি করে নিয়েছি, বেশ অনেকগুলা নরম তুলতুলে সফট করে রুটি তৈরি করেছি মাশাআল্লাহ। আর বাচ্চারা ঘুম থেকে উঠলে ওদেরকে ডিম ভাজি করে দিব, দিয়ে গরম গরম, ওরা আবার ডিম ভাজিটা না ঠান্ডা খায় না, তো গরম গরম ডিম ভাজি করে দিব, দিয়ে তারপর ওরা খেয়ে নেবে। আর আমি এদিকে ততক্ষণে আমার অন্য অন্য কাজ যেগুলো ছিল সেগুলো শেষ করে তারপর বাছা খোটা যেগুলো ছিল আর কি, কাটাকাটির কাজ সেগুলাও করেছি, করে এই যে রান্না বসিয়ে দিলাম। তো লাল টুকটুক করতেছে, লাল শাকগুলো দেখেছি কি ভালো লাগতেছে, বাট এই যে সেদ্ধ করার পরে কালার চেঞ্জ, বুঝলাম না এমনটা কেন হয়। তো ওই শাকটা সেদ্ধ করেছি, তবে শাকটা অনেক জালি ছিল, কালারটা চেঞ্জ হইলেও অনেক জালি ছিল, কারণ আমি যখন শাক সেদ্ধ দিয়েছিলাম অনেকটা ছিল, আর এই যে সেদ্ধ করার পরে দেখেন কতটুকু হয়ে গেছে, অল্প একটু হয়ে গেছে, তার মানে শাকগুলো অনেক জালি ছিল, বাট কালারটা কেন চেঞ্জ হয়ে গেল বুঝলাম না। অনেক সময় লাল শাক কালারটা চেঞ্জ হয় না,
সেটা একদম টুকটুকি করে, আর এটা কিন্তু সেই টুকটুকে ভাবটা নাই, একটু কালার ফেড হয়ে গেল কেন জানি না, মাঝে মাঝে এরকম হয় আর কি। তো কী কারণে যেটা হয় আমি এখনও এটা জানি না, কারো জানা থাকলে প্লিজ কমেন্টে জানাবেন যে কেন লাল শাক সেদ্ধ করার পরে এমন কালারটা চেঞ্জ হয়ে যায়। তবে সবগুলো হয় না, কিন্তু কিছু কিছু হয়। তো আমি শাক যখন সেদ্ধ করি না তখন একটু পানি পানি রাখি, তারপরে যখন তেলের উপরে দেই তো তখন পানিটা আর কি শুকাই নিই, গায়ের পানিটা পুরোটা শুকিয়ে একদম তেল উঠে যাবে, তারপর নামিয়ে ফেলবো। আর আজকে রান্না করব একদম সিম্পল, হচ্ছে পার্শে মাছ দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি রান্না করব, সবজি আর কি। তো এই সবজি হচ্ছে পেঁপের সবজিটা আমি ইলিশ মাছ আর পার্শে মাছ এই দুইটা মাছ দিয়ে রান্না করি, তাছাড়া পেঁপের সবজিটা তেমন আমার রান্না করা হয় না, মানে সবজি মানে তরকারিটা আর কি। আর হচ্ছে এমনি ভাজি করা হয়, ভাজি করে দেখা যায় যে সকালে রুটির সাথে খাওয়া হয় বা রাতে রুটির সাথে খাওয়া হয়। সে ভাজিটাও একটু নরম নরম থাকবে এরকম, লাস্টে একটু চিনি দিয়ে নামাবো, ওইভাবে করে সবজি দিয়ে রুটির সাথে কিন্তু ভালো লাগে খেতে। আর যখন এই মাছ দিয়ে কোনো তরকারি রান্না করব ভাবি পেঁপের, তখন কিন্তু হচ্ছে আমি ইলিশ মাছ আর পার্শে মাছটাই ব্যবহার করি। ওই দুইটা মাছ ছাড়া অন্য কোনো মাছের মানে মাছের সাথে পেঁপেটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। তো লাল শাক ভাজিটা আমি কিন্তু গ্যাসের চুলায় ওদিকে করে নিয়েছি, আর এই যে এদিকে হচ্ছে আমি ইন্ডাকশন চুলাতে আমার হচ্ছে পেঁপের তরকারিটা বসিয়ে দিয়েছি। তো যেভাবে রান্না করি সিম্পলি সেভাবেই রান্না করতেছি। কিছু বাটা মশলা দিয়েছি, কিছু গুঁড়া মশলা দিয়েছি, দিয়ে সুন্দর করে পেঁপেটাকে যে কষিয়ে নেব, মশলা তো ভালো করে কষিয়ে নিয়েছি, আর পেঁপেটাও এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর আমি না মাছের তরকারি বলতে একটু রসুন আর হচ্ছে জিরা বাটা রসুন বাটা, এটাই আমার হচ্ছে বাটা মশলা আর কি। আর কাঁচামরিচটা মাঝে মাঝে ব্লেন্ড করে দেই, তবে প্রায় সময় দেখা যায় যে আমি কাঁচামরিচটা ফালি করেই দেই, কারণ ব্লেন্ড করলে না কাঁচামরিচের জন্য তরকারির কালারটা একটু কেমন বেশি কালচে কালচে আসে, এই কারণে আমি হচ্ছে একটু কাঁচামরিচ ফালি করে দিলে ভালো হয়। তো এখানে কিন্তু ওই যে আমার পুচকুটা চলে আসছে, আর এসে কিন্তু শুরু করে দিয়েছে এই যে আমার হচ্ছে লাইটটা যেটা রিং লাইটটা, ওটা কিন্তু সে টিপাটিপি শুরু করে দিয়েছে, আর একের পর এক কালার চেঞ্জ হচ্ছে, ওর খুব মজা পাচ্ছে ওটা দেখে, যার কারণে ও ওটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তো বেশি সময় কিন্তু আমি ভিডিও করতে পারবো না। আর আমার পুচকুটা ইদানিং কী বলে জানেন, আমার পুচকুটা ইদানিং এসে ভিডিও করতে দেখলে বলে আম্মু আমাকে একটু ভিডিও করো, আম্মু আমাকে একটু ভিডিও করো, বলতেই থাকে বলতে থাকে। আমার যে কী কষ্ট লাগে, আমি ওর যে ভিডিও মাঝে মাঝে একটু ছাড়তাম, সেটা এখন আর ছাড়তেছি না, তারপরেও মনে এত কষ্ট জমে আছে কি বলবো। মানে কেন যে আমার পুচকুটাকে সেদিন আমি দেখাইতে গেলাম, আর কেন যে এমনই একটা ক্ষতি আমার চ্যানেলের হয়ে গেল, আমার নিজের চ্যানেলের জন্য নিজের মানে মাঝে মাঝে কান্না পায়, এত কষ্ট লাগে যে চ্যানেলটার এমন অবস্থা হয়ে গেল, একদম ভিউজ টিউজ কমে সর্বনাশ হয়ে গেল চ্যানেলটার। এখন আর না চ্যানেলে কোনো কাজই করতে ইচ্ছা করতেছে না, কি যে করি ভালো লাগতেছে না, ভিডিও তৈরি করতে ইচ্ছা করতেছে না, মানে মন মানসিকতাই একদম নষ্ট হয়ে গেল। তো যাই হোক, আপনারা সবাই যদি আমার পাশে থাকেন তাহলে নিশ্চয়ই আবার আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে, সেই ভরসায় সেই হচ্ছে ইয়াতে আর কি আশায় ভরসায় আমি আবারও নতুন করে ভিডিও শুরু করেছি, ভিডিও ছাড়তেছি টুকটাক। তো এই যে লাল শাক ভাজিটা করে নিয়েছি, একদম পানি শুকিয়ে সুন্দর করে তেল উঠে গেছে, তারপর হচ্ছে নামিয়ে ফেলেছি। আর এদিকে হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আগেই, ভাতটা তো অনেক আগেই হয়ে গেছে। শাক ভাজি করেছি, এদিকে পার্শে মাছ দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি রান্না করতেছি, আজকে এইটাই আমাদের দুপুরের খাবার। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক বকবক করলাম, আজকে কিন্তু ভিডিওটা একটু শর্ট করেছি। তো জানি না আপনারা কে কে আছেন এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে, যদি কেউ থেকে থাকেন তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর কে কোন জেলা থেকে বা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আমার এমন সিম্পল ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আবারও নতুন করে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পরিবারের সাথেই থেকে যাবেন। আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে, আর রান্না শেষ করে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি।
তো ধনেপাতার মানে শীতের এই সিজনটা কিন্তু 12 মাসই যদিও বা আমরা ধনেপাতা খাই, তারপরেও শীতের এই সিজনে ধনেপাতার তরকারির স্বাদটাই যেন একটু অন্যরকম লাগে। আর ঘ্রাণটা তো মাশাল্লাহ। শুধু ধনেপাতা ভর্তা, তারপর হচ্ছে চাটনি, এটা সেটা অনেক কিছু করে খাওয়া যায়। তো আমি সবজির সাথে বেশি পছন্দ করি। আর মাছের তরকারিতেও তো দিবই, একটু ভুনাভুনি করলে তাতেও দিব। মানে মাংস ছাড়া, অনেকে দেখি মাংসতেও ইদানিং এসে দিচ্ছে, মাংস ছাড়া প্রত্যেকটা মাছের তরকারিতেই কিন্তু ধনেপাতা ইউজ করি, খুব ভালো লাগে ঘ্রাণটা। রান্না তো শেষ হয়ে গেল, এখন আপনাদের সবার থেকে বিদায় নিয়ে নেব। তো আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।